আসসালামু আলাইকুম, আশা করি সব অনেক ভালো আছেন। ৮৬৯৯ টাকায় বাংলাদেশ মার্কেটে 32 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সহ ডিসপ্লেতে 90 হার্জ রিফ্রেশ রেট দিয়ে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির পাশাপাশি ইউনিসক T606 এর মতো বাজেট কিলার প্রসেসর দিয়ে সিম্ফনি নিয়ে আসলো তাদের অ্যাটম সিরিজের নতুন একটি ফোন, সিম্ফনি অ্যাটম 4। অর্থাৎ এই ফোনটি সত্যি কথা বলতে এই মুহূর্তে বাজেটে এটা একটা বাজেট কিলার ফোন, অর্থাৎ 10,000 টাকার নিচে নির্দ্বিধায় ওয়ান অফ দ্য গুড এবং ওয়ান অফ দ্য বেস্ট ফোন। বাট আসলে বেস্ট না আসলে গুড, এগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। অর্থাৎ এই ফোনটা আমাদের ইউজ করে এর এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা আপনাদের কাছে আজকে তুলে ধরবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এই ফোনটার আনবক্সিং এর কথা বলতে গেলে মোবাইলটা আসলে আমরা ফুল বক্স আকারে পাইনি, তবে ফোনটার বক্সের টুকটাক কাগজপত্র বা সিম ট্রেজেক্টরের পাশাপাশি রয়েছিল 10 ওয়াটের চার্জার। সো এটাই বেশি ইম্পর্টেন্ট, সো এটা আপনাদের কাছে তুলে ধরলাম। এবং সেই সাথে ফোনটার যদি ইন হ্যান্ড ফিল বা আউটলুকের কথা যদি বলতে চাই, ফোনটা সম্পূর্ণটাই পলিকার্বনেটের তৈরি, বক্সি শেপ, একদম ট্রেন্ডি যেই ডিজাইন সেটাতেই রয়েছে, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং তার পাশাপাশি রিয়ার প্যানেলে কিন্তু 32 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ রয়েছে। এবং একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, সেটা হলো মোবাইলটির রিয়ার প্যানেলে ক্যামেরা হাউসে 8 মেগাপিক্সেল লেখা থাকলেও মোবাইলটির যখন আপনি ক্যামেরা অ্যাপ ওপেন করে ছবি তুলতে যাবেন তখন কিন্তু 32 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন। সেই সাথে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো এই ফোনটাতে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে। যাই হোক, এই ফোনটার বডি ডাইমেনশনের কথা বলতে গেলে 6.56 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 9.2 মিলিমিটার এবং ওয়েট হলো 201 গ্রাম। এই মোবাইলটি একটু ভারী হলো ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে আমরা সিঙ্গেল হ্যান্ডে একদম কমফোর্টেবল ভাবে গ্রিপ করে ইউজ করতে পেরেছি। এবং আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো কসমিক ব্ল্যাক। এই মোবাইলটির কিন্তু আরো দুটো কালার ভেরিয়েন্ট রয়েছে। এবং এই ফোনটার বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং লেফট সাইডে রয়েছিল সিম কার্ডে, যাতে দুটো সিম কার্ডের ইউজ করতে পারবেন এবং তার পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। মোবাইলটার উপর অংশ কিছু নেই, মোবাইলটার নিচের অংশ রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। এবং এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের কথা বলতে গেলে ঠিকঠাকভাবেই কাজ করে, সামটাইমস একটু ডিলে কাজ করে, বাট ওভারঅল আমি যদি বলি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পারফরমেন্স একদম ঠিকঠাক আছে। সেই সাথে মোবাইলে ইম্পর্টেন্ট 47টি সেন্সরসও রয়েছে। এই মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে একদম লেটেস্ট Android 13, এবং সে সাথে ফোনটা যখন আমরা মাল্টিটাস্কিং করেছি, অনেক এক্সট্রিমলি যে মাল্টিটাস্কিং করা যাবে সেটা অবশ্যই হবে না বাজেট রেঞ্জের ফোন যেহেতু, তবে আমরা অ্যাট এ টাইম 4-5টা অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রান করে খুব কমফোর্টেবলভাবে সলভ করে ইজিলি ইউজ করতে পেরেছি। এবং সে সাথে আমার কাছে থাকা এই মোবাইলটার ডিসপ্লে সাইজ হলো 6.56 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে, এবং এই ফোনটাতে কিন্তু আরও রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। সেই সাথে ডিসপ্লে রেজুলেশন হলো 1612x720 পিক্সেল, এবং এই ডিসপ্লে ব্রাইটনেস কিন্তু প্রাইস হিসাবে যদি চিন্তা করি বেশ ভালো। আউটডোরে আমরা মোটামুটি কমফোর্টেবলভাবে ইউজ করেছি, একদম ডিরেক্ট সানলাইটের নিচে কিছুটা প্রবলেম হয়। তার পাশাপাশি যখন আমরা মেইন ক্যামেরা দিয়ে ছবি তুলেছি তখন কিছুটা ব্রাইটনেস রিলেটেড ইস্যু মনে হয়েছে, বাট এটা আমি মনে করি যে প্রাইস রেঞ্জের ফোন হিসাবে ঠিক রয়েছে। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা, এবং এই মোবাইলটিতে রয়েছিল ওয়াইড ব্যান্ড L3 সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 32 মেগাপিক্সেলের, আরেকটি ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা, এবং সর্বশেষ ক্যামেরাটি হলো AI লেন্স। এবং এই ফোনটা ক্যামেরা দিয়ে যখন আমরা ছবি তুলেছি, ছবি ফোকাস করতে আমাদের একেবারেই প্রবলেম হয়নি, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তার পাশাপাশি কালার ডিটেলসের কথা বলতে গেলে একদম প্রপার লাইট কন্ডিশনের ছবি তুলে মোটামুটি ভালো ছবি তুলে। সেই সাথে ফোনটাতে যে 32 মেগাপিক্সেলের অপশনটা রয়েছে সেটা সিলেক্ট করে যখন আমরা ছবি তুলেছি তখন ছবির পারফরমেন্স আমরা নর্মাল ফটো মোডের থেকে বেশ ভালো পারফরমেন্স পেয়েছি, যেটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এবং সেই সাথে ফোনটাতে পোর্ট্রেট মোডে যখন আমরা ছবি তুলেছি ডাইনামিক রেঞ্জ মোটামুটি বেশ ভালোভাবে কভার করে, এবং এজ ডিটেকশন আমার কাছে মনে হচ্ছে যে এই 8-9 হাজার টাকার ফোন হিসাবে একদম দুর্দান্ত লেভেলের। সেই সাথে মোবাইলটা দিয়ে আমরা আরও বেশ কিছু ছবি তুলেছি, আমাদের কাছে প্রাইস হিসাবে ঠিকঠাকই লেগেছে। দেন আমরা এই ফোনটা দিয়ে ভিডিও শ্যুট করেছি হাইয়েস্ট 1080p 30 FPS এই ফোনটাতে ভিডিও শ্যুট করা যায়, যেহেতু ফোনটাতে কোনো OS বা EIS নাই, সেটা থাকারও কথা না এত কম দামের ফোনে। সো ওভারঅল ভিডিও পারফরমেন্স প্রাইস হিসাবে ঠিকঠাক আছে। এবং সেই সাথে মোবাইলটিতে অন্যান্য ফিচারের পাশাপাশি রয়েছিল টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শ্যুট করার সুবিধা। এবং এই ফোনটার রিয়ার প্যানেলে রয়েছিল 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং এই সেলফি ক্যামেরাতে যখন আমরা ছবি তুলেছি, স্পেশালি আউটডোরে যখন ছবি তুলেছি, ছবি পারফরমেন্স আমার কাছে প্রপার লাইট কন্ডিশনে ঠিকঠাক মতো পেয়েছি বলে মনে হয়েছে। কালার টোনের কিছুটা কালার ডিটেলসে কিছুটা আমরা ঘাটতি দেখা পেয়েছি, তবে পোর্ট্রেট মোডে যখন আমরা ছবি তুলেছি তখন আবার ডাইনামিক রেঞ্জটা মোটামুটি ভালোই কভার করছিল। এজ ডিটেকশনের কথা বলতে গেলে ঠিকঠাক পেয়েছি। সো ওভারঅল 8-9 হাজার টাকার ফোন হিসাবে এই ফোনটা সেলফি ক্যামেরা পারফরমেন্স আই থিঙ্ক ঠিকঠাক আছে। এই ফোনটাতে ক্যামেরা টু APS সাপোর্ট নেই, সো আপনারা চাইলে ইন ফিউচার এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন না। এই মোবাইলের স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে, সাউন্ডের বেস ক্রিস্পিনেস ওকে লেভেলের ছিল। সেই সাথে ফোনটাতে আমরা যখন 100% ভলিউমে কোনো মিউজিক বা সাউন্ড শুনেছি তখন কিছুটা ডিস্টর্শনে দেখা পেয়েছি। সো আমি প্রিফার করবো 80% ভলিউম দিয়ে আপনারা এই ফোনটার স্পিকার থেকে সাউন্ড শুনবেন, তাহলে ভালো লাগবে। এবং এই সিম্ফনি অ্যাটম 4 এই মোবাইলটিতে রয়েছিল 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, এবং সাথে রয়েছিল 10 ওয়াটের চার্জার, এবং এই 10 ওয়াটের চার্জারতে এই ফোনটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে প্রায় 2 ঘন্টা 45 মিনিটের মতো সময় লেগেছে।
লেগেছে। তবে একবার চার্জ করার পর আমরা ওভারঅল প্রায় এই ফোনটা 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি যখন আমরা হালকা পাতলা বেসিক ইউজ করেছি। যখন আবার আমি ফোনটা একদম এক্সট্রিম ইউজ করেছি, মোটামুটি দেখা গেল যে টানা ভিডিও দেখেছি। এক্সট্রিম গেমিং আসলে আমরা এই ফোনটা দিয়ে করিনি, বাট লং টাইম মোবাইলের ডাটা দিয়ে আমরা এই ফোনটার ভিডিও দেখে এই ফোনটার স্ক্রিন অন টাইম পেয়েছি প্রায় 7 ঘন্টার মতো। এই মডেলটি রয়েছিল ইউনিসকের T606 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার এবং এই ফোনটাতে জিপি হিসেবে রয়েছে মালি G57 এবং এই মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছে আমরা 1,68,943। সেই সাথে বেঞ্চমার্ক স্কোর এবং স্টোরেজ স্পিড টেস্টের রেজাল্ট আপনারা স্ক্রিনেই দেখতে পাবেন। এই ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এই মোবাইলটা দিয়ে আমরা ফ্রি ফায়ার গেমসটা রান করেছি, মোটামুটি বেশ ভালো পারফরমেন্স পেয়েছি। হালকা হালকা ল্যাগ করে, বাট আপনারা যদি একদম ল্যাগ ফ্রি পারফরমেন্স পেতে চান তাহলে হতে পারে ক্যান্ডি ক্রাশ, কল অফ ডিউটি, টেম্পল রান অথবা সাবওয়ে সার্ফার্স টাইপ গেম আপনারা এই ফোনে খেলতে পারেন। আমরাও খেলেছি, আমাদের কাছে অনেক ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে। দেন এই ফোনটা যদি আমি স্টোরেজ ভেরিয়েন্ট এবং প্রাইসের কথা যদি বলতে চাই, বাংলাদেশ মার্কেটে এই ফোনটা একটা ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 3GB র্যাম 32GB স্টোরেজ ভেরিয়েন্টের, যার র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো eMMC 5.1 এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো বাংলাদেশ মার্কেটে 8,699 টাকা। এবার চলুন আমরা জেনে এই ফোনটার কী কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই ফোনটার কী কী বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই ফোনটার কী কী ল্যাকিংস রয়েছে। এই ফোনটার ল্যাকিংসের কথা বলতে গেলে 8 থেকে 9,000 টাকা ফোন হিসাবে এই ফোনটায় আমার মনে হয় না কোনো ল্যাকিংস আমরা পেয়েছি। বাট এই ফোনটা যদি 4GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্টে আসতো তাহলে খুবই ভালো হতো, ওই জিনিসটা আমার ল্যাকিংস মনে হয়েছে। বাট এই ফোনটা কিন্তু অনেকগুলো ভালো দিক রয়েছে, তার মধ্যে নাম্বার 1 হলো 5000 mAh ব্যাটারি, ডিসপ্লেতে আবার 90Hz রিফ্রেশ রেট রয়েছে, চার্জিং পোর্ট হলো টাইপ সি চার্জিং পোর্ট এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। অ্যাটলিস্ট ব্যাক প্যানেলে কিন্তু অনেক সময় কম দামি ফোনে যে স্ক্যানারটা থাকে ফিঙ্গারপ্রিন্ট, সেটার পরিবর্তে যে সাইড মাউন্টেড দিয়েছে এটা অনেক ভালো লেগেছে। তার পাশাপাশি আউটলুকটাও কিন্তু সে বক্সি শেপড বা ট্রেন্ডি বলতে পারেন, যেটার জন্য আসলে ওভারঅল আমি সিম্ফনিকে থামস আপ দিচ্ছি যে 8-9,000 টাকার মধ্যে এত সুন্দর একটা প্যাকেজ ফোন নিয়ে এসেছে। যাই হোক, এছাড়াও এই ফোনটা সত্যি কথা বলতে যে এটা গেমিং ফোন আমি এটা বলবো না, এবং ক্যামেরাও যে এক্সট্রিম ভালো হবে সেটা আপনারাও জানেন, হওয়ার সম্ভাবনাও নেই 8-9,000 টাকার ফোনে। বাট এই ফোনটা যথেষ্ট ভালো, 32 মেগাপিক্সেলের ক্যামেরা হিসাবে পারফরমেন্স ঠিকঠাক আছে। মেইনলি এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে, যারা মেইনলি লং টাইম ফোনে কথা বলেন, হালকা পাতলা গেমিং করেন, বাট মিডিয়া কনজিউম করেন, মানে অনেক ভিডিও টিডিও দেখেন, তাদের জন্য আমি মনে করি 8 থেকে 9,000 টাকার মধ্যে এই ফোনটা খুব ভালো একটা ডিল। বাট আমি একটা কথা বলি, যারা অনেক মাল্টিটাস্কিং করেন, একসাথে অনেক অ্যাপস অন করে রাখেন, তাদের কিন্তু আবার এই ফোনটা অত ভালো লাগবে না। সো আমি আবারও বলে দিচ্ছি, যারা কথা বলেন, ভিডিও দেখেন, তাদের জন্য 8-9,000 টাকায় এই ফোনটা আসলে একটা বেস্ট ডিল। সো এই হলো আমাদের সিম্ফনি অ্যাটম 4 এই ফোনটার ওভারঅল একটা রিভিউ। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।